শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা বরাবরের মতোই ভালো কাটুক দিন, সেই প্রত্যাশা একই সঙ্গে রাখছি। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি কাজী রওশন আর সাকি, এবং আমি আছি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, অভিনয়কে যদি 16 কলা বলা হয়, সেটাকে আবার যদি 4 ভাগে ভাগ করা হয়, আঙ্গিক, বাচিক, শাব্দিক, আহার্য, সবকিছুই আমরা পাই। আজকে আমরা আঙ্গিকের বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে চলে যাচ্ছি সাকির সাথে কথা বলতে। সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক। তুমি তো অনেক কিছুই জানো আসলে অ্যাক্টিং সম্পর্কে। আমি অবশ্য শিখি তোমার এবং কাছ থেকে। তোমার থেকে আসলে আমি যখন গানের বিষয়ে শুনি বা তোমার অন্যান্য অনেক বিষয়ে শুনি, যতগুলো আসলে এখন মেনশন করাও সম্ভব না, আমি বরাবরই মুগ্ধ হই। ধন্যবাদ। কিন্তু কেমন আছো? আজকে হ্যাঁ, আমি ভালো আছি। আজকে সকালবেলায় তোমাকে দেখে মুগ্ধ হচ্ছিলাম এই কারণে, তোমার শাড়ির রংটা একদম আমাকে কৃষ্ণচূড়ার রঙে রঙে সেই রকম একটা তোমাকে ব্যাপার বলছিলাম এনে শাড়ির দিয়েছিল। ব্যাপারে, যেটা আমার মায়ের শাড়ি। একদম, একদম। জানো তো, মা মানে একটা অন্যরকম আবেগ। যদি মা বর্তমান না থাকেন সেটা আরো অনেক বেশি। অনেক বেশি। চলো জানাই, বিশেষ মানুষ অপেক্ষা করছেন আমাদের জন্য। নিশ্চয়ই। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি মূকাভিনয় শিল্পী শহীদুল মুরাদ। চলুন তাকে স্বাগত জানাই। শুভ শুভ সকাল। সকাল স্যার। আপনাদেরকে শুভ সকাল। কেমন আছেন? আমি খুব ভালো, আর আপনাদের হাস্যোজ্জ্বল মুখ দেখে মনে হচ্ছে আপনারা খুব ভালো আছেন। তারপরেও জিজ্ঞেস করছি কেমন আছেন। ভালো আছি আমরা। সাকিও নিশ্চয়ই ভালো আছে। একদমই। এবং বিশেষ মানুষদেরকে পাই তো আমরা এই রাঙা সকালে। আমাদের সকালটা একটু অন্যরকমই যায়। নিশ্চয়ই আজকেও সেরকম একটা সকালে আমরা পেয়েছি। আপনার মতো একজন বিশেষ মানুষকে আমরা পেয়েছি। জানবো আপনার সম্পর্কে। একদম শৈশবে যেতে চাই। ছোটবেলাটা কোথায় কেটেছে, কেমন কেটেছে? ছোটবেলায় কেটেছে বেসিক্যালি আমার চট্টগ্রামে। আমার জীবনের বেশি সময়টা মানে আমার প্রায় 27-28টা বছর আগে আমি চট্টগ্রামে কাটিয়েছি। তো শৈশবটা আমার কেটেছে আগ্রাবাদ, চট্টগ্রাম আগ্রাবাদ একটা এলাকা আছে, সেখানে বাংলাদেশ ব্যাংক কলোনি, আচ্ছা। সেখানে কেটেছে আমার বিশেষ একটা বিশাল সময়, প্রায় 20টা বছর ওখানে কেটেছি আমি। এটা কি পারিবারিক কারণে? হ্যাঁ, পারিবারিক কারণে। আব্বু বাংলাদেশ ব্যাংকে জব করতেন। আচ্ছা। তো সেই সূত্রে আমরা ওখানে বাংলাদেশ ব্যাংকের যে কোয়ার্টারটা, বাংলাদেশ ব্যাংক কলোনিতে, সেখানেই আমাদের থাকা। আচ্ছা, আপনারা তো খুব সম্ভবত 2 ভাই। জি, 2 ভাই। এবং আপনি বড়। আমি বড়। আচ্ছা, কেমন ছিল ভাইয়ের সাথে সম্পর্ক এবং পারিবারিক আবহ সবকিছু মিলিয়ে শুনতে চাই। যেহেতু আমাদের 2 বছরের গ্যাপ বয়সে, তো দেখা যেত কি মানে যতটুকু বড় ভাই ছোট ভাই সম্পর্ক, তার থেকে বেশি বন্ধুত্বের সম্পর্ক। আচ্ছা। তো আমাদের যেহেতু 2 ভাই, আমাদের দুজনের সম্পর্কটা এরকম কি মানে বলতে গেলে আমাদের দুজনের বেড়ে ওঠার সময়টার মধ্যে খুব ফ্রেন্ডলি, মানে একসঙ্গে খেলাধুলা, একসঙ্গে আমাদের বয়সের শেয়ারিংটা। পার্থক্যটা কি অনেক কম ছিল? 2টা বছর। ও, সেই যার জন্যে? কারণে দেখা যাচ্ছে যে যদি মারামারি করতাম, আমরা দুজনেই মারামারি করতাম। হ্যাঁ, যদিও বড় ভাই হিসাবে আমি হয় না, আমার কাছে মনে হয় যে বড় ভাইয়ের একটু শান্ত প্রকৃতির হয়, আমিও ঠিক আসলে শান্ত প্রকৃতির। ওই ছোটটা খুব বেশি দুষ্ট। আচ্ছা তো বরাবরই আমি বকাটা খেতাম আচ্ছা আচ্ছা ফ্যামিলি থেকে বা আমার কাছ থেকে। ও বেঁচে যাইতে সবসময়। আচ্ছা। তো আর ফ্যামিলির বিষয়টা হচ্ছে, আমার বাবা মা খুবই মানে কনজারভেটিভ। মানে যতটুকু আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি, আমার চিন্তা চেতনা জায়গা থেকে, আমার বাবা মা দুজনেই মানে দুজনের ছায়াটা আমার। নিশ্চয়ই নিশ্চয়ই। আসলে আমরা তো বাবা মার আদর্শেই লালিত হই এবং একদম। সেই আদর্শ ধারণ করেই আমরা বড় হই। তো আমার ছোটবেলায় তবে হ্যাঁ, আমি বড় হিসাবে শাসনটা বেশি আমার। যেটা হয় সব সময়। হ্যাঁ, তো ছোটরা তো সব সময় একটু প্রায়োরিটি বেশি পেয়ে থাকে, একদম। আর বড়রা বড় বলে একটু দায়িত্ব বা তুমি একটু বোঝার জায়গাটাতে একটু সিনিয়র, সুতরাং তাকে একটু ছাড়টা কমই দেয়া হয়। তো দোষটা সবসময় আমারই থাকে। হারের বলদের প্রথম যেহেতু, তো বেতের বাড়িটা আমার উপর আগে ও পড়ে। আচ্ছা। কিন্তু অনেক ভালোবাসাও কিন্তু অনেক বেশি পাওয়া যায় যে ও এটা বড়। অসংখ্য অসংখ্য মানে হয় কি, এরকমও আমার অনেক সময় গেছে মানে আমি আমার কাজের সূত্রে প্রায় সময় যখন একটু আমি ইউনিভার্সিটির গন্ডি পেরিয়ে যখন আমি এই যে আমার মায়ের যাত্রা শুরু হয়, বা আমি দেশের বাইরে যখন ছিলাম, ভালোবাসাটা এমন যে আমি অসুস্থ হওয়ার আগে আম্মু কেমন জেনে যেত যে আমি অসুস্থ। আচ্ছা আচ্ছা। এটা আমি টেলিপ্যাথি অসুস্থ কাজ হলাম করতো। আর আমার ফোন আসছে যে তোমার শরীর কি অবস্থা। তো ভালোবাসার জায়গাটা এমন, এমনকি আমার প্রিয় খাবার, আমি কি খেতে পছন্দ করি, আমার কি ভালো লাগা। তো আমি যখন বাসায় যখন যাই, তো আমার প্রিয় খাবারগুলো রান্না করা থাকে। বাহ। তো সেক্ষেত্রে আবার আমার ছোট ভাইয়ের খুব একটা হিংসা যে সব তো তোমার বড় ছেলের জন্য। আচ্ছা আচ্ছা। আমার জন্য জাস্ট যা মানে ওর ও জন্য খেয়ে যা করেছো, বেঁচে থাকে হ্যাঁ, সেটা আমার জন্য। সেই কারণে। তো এরকম একটা, তো আচ্ছা, আচ্ছা। ওই ভালোবাসা এবং বড় হওয়ার কারণে যেটা হয়,
বাবার ভরসার জায়গাটাও বেসিক্যালি থাকে অনেক। তৈরি হয়। হ্যাঁ। এবং আপনি যেহেতু বড়, ঠান্ডা এবং একই সাথে ভাবুক, আপনার ব্যাপারে তো আসলে আরো একটা অন্য ধরনের ডিপেন্ডেন্সি চলেই আসে। তবে ভাইদের ক্ষেত্রে আমি বলবো যে ভাইদের ভালোবাসা না একটু অন্যরকম, মুখে হয়তো অনেক কিছু প্রকাশ করে না, কিন্তু দেখবেন যে প্রয়োজনের সময় সবার আগে ভাই আপনার পাশে দাঁড়িয়েছে। এটার একটা একটা গল্প আছে, জি। যদি গল্পটা শৈশবের না, অনেক শৈশবের অনেক গল্প আছে। মানে এরকমও হতো যে যেহেতু আমরা পিঠাপিঠি, আমরা যখন খেলতাম আমাদের ওই যেহেতু একটু করণীতে আমরা বড় হয়েছি, তো ওখানে আসলে 1-2 বছর 3-4 বছরের গ্যাপ আসলে গ্যাপ না, সবাই আসলে ফ্রেন্ড। তো দেখা যেত কি যেখানে ঝগড়া লাগতো, আমি হয়তো মারটা খেয়ে এসেছি, আমার ভাই আমার পক্ষ হয়ে মারটা দিয়ে এসেছি। তো এরকম একটা ক্যারিং থাকে, আমার ভাইকে মারছো কেন, এরকম একটা বিষয় ক্যারিং থাকে। খেলতে গিয়ে একটু হয় না যে বাচ্চাদের মাঝে ঝগড়াটা হতো, এটা একটা। আবার আমরা দুই ভাই একই সময় দেশের বাইরে ছিলাম পড়ালেখা করতে। তো দেখা যেত তো আমার লাইফের স্ট্রাগল একটু অন্যরকম, যেহেতু আমার এই যে যাত্রাটা, থিয়েটারের যাত্রা বা অভিনয় যাত্রাটা খুব যে একটা পছন্দ বা আব্বু করেছে সেটা না। যেহেতু উনি ব্যাংকার ছিলেন, আমাদের ফ্যামিলির প্রায় এই ব্যাংকার এবং ডাক্তার বেশি, তো ওনার ইয়া ছিল যে যেহেতু আমি কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়ালেখা করেছি, আমার ছেলে হয়তো বা আমার যে ব্যাংকার হবে বা কোনো বিজনেস ম্যান হিসেবে বা এইসব কাজে, যেহেতু চট্টগ্রামের মানুষরা একটু বিজনেস পছন্দ করে বেশি, এইসব লাইনে বা এইসব কাজে হয়তো বা আমি যুক্ত হব। কিন্তু যেহেতু আমি এর বাইরে চলে যাই, এটা ওনাদের ভাবনার বাইরে ছিল। তো আমি যখন ওখানে পড়তে যাই, এক প্রকার স্ট্রাগল করে পড়তে যাই, ফ্যামিলির মানে এক প্রকার অবাধ্য বলতে পারেন। আমি যখন যাচ্ছি এরকম যে আমি যখন পড়তে যাচ্ছি দেশের বাইরে, ফ্যামিলি কেউ জানতো আমি চলে যাচ্ছি, আব্বু জানতো না আমি যে দেশের বাইরে চলে যাচ্ছি। আচ্ছা, ঠিক যাওয়ার আগে ব্যাগটা যখন গুছিয়ে যখন বেরোচ্ছি, তখন আব্বু জানতে পারে যে আমি যাচ্ছেন দেশের বাইরে যাচ্ছি পড়তে। আচ্ছা, তো ওই যেহেতু দুই ভাই একসঙ্গে দেশের বাইরে ছিলাম, তো আমার ওই সময় স্ট্রাগল ছিল। তো আমার ওই শীতের সময় খুব শীত তখন দেশের বাইরে, আমি ইন্ডিয়াতে তখন প্রচুর শীত। তো আমার ভাই যেহেতু সেও ইন্ডিয়াতে একই সময় পড়েছে অন্য একটা রাজ্যে, তখন সে বুঝতে পারে যে প্রচন্ড শীত, যে আমার ভাইয়ের কাছে এই মুহূর্তে হয়তো বা শীতের শীতের কাপড়টা আছে কি নেই। তো সে আমার জন্য ওই শীতের কাপড় কিনে আমার জন্য পাঠিয়েছিল। আচ্ছা আচ্ছা, যেটা আমি ওকে বলিনি বা কখনো বলে, যেটা ছোট ভাই কখনো বলিনি যে আমি আমার স্ট্রাগলটা নিজেই করে যাচ্ছি, যেহেতু এই পথটা নিজে পছন্দের বেছে নেওয়া। তো ওই ভাইয়ের সেই ভালোবাসাটা নিশ্চয়ই নিশ্চয়ই, এবং কি চমৎকার ভাবে আপনি বললেন না, মানে যেটা খুব স্বাভাবিক ভাবেই হয়, কিন্তু আমাদের চোখে এইভাবে মানে কখনো ভাবার সময় হয়নি। আমি বলবো যে এই যে কারোর সঙ্গে মারামারি করে আসলাম, আপনি মার খেয়ে আসলেন, ভাই গিয়ে আপনার মারটা দিয়ে আসলো না, মানে সেই শৈশব থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে ভাইয়ের পাশে ভাই কিংবা ভাই বোনের সম্পর্কগুলো অথবা ভালোবাসা প্রকাশের কোনো মাপকাঠি থাকে না। আসলে এভাবেই আমাদের পরিবারের সুন্দর সম্পর্কগুলো টিকে থাকে। আমরা আসবো ভাইয়ের সঙ্গে, আরো নিশ্চয়ই চমৎকার চমৎকার কিছু গল্প রয়েছে সেগুলো নিয়ে। তার আগে আপনার সম্পর্কে ছোট্ট করে দর্শকদেরকে জানাই। দর্শক, শহীদুল মুরাদ বাংলাদেশের মূকাভিনয় অঙ্গনের একজন সুপরিচিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিল্পী, প্রশিক্ষক এবং সংগঠক। ভারতের ন্যাশনাল মাইম ইনস্টিটিউট থেকে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি এই শিল্প মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জন করেন এবং বর্তমানে বাংলাদেশ মাইম ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের প্রথম ক্লাউন মাইম শিল্পী হিসেবে তিনি বিশেষ পরিচিতি লাভ করেছেন এবং দেশের প্রথম স্কুল ভিত্তিক মাইম ড্রামা দ্য রেইনবো ইন আ হার্টের পরিচালক হিসেবেও পথিকৃৎ ভূমিকা রেখেছেন। ১.৫ দশকেরও বেশি সময় ধরে তিনি দেশ বিদেশে শত শত একক, দলীয় এবং নাট্যভিত্তিক মাইম পরিবেশন করেছেন এবং ভারত, থাইল্যান্ড সহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। একজন দক্ষ প্রশিক্ষক হিসেবে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, নাট্যদল এবং সাংস্কৃতিক সংগঠনে মাইম ও অভিনয়ের কর্মশালা পরিচালনা করেছেন। ২০২৪ সালে জাতীয় মাইম প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন সহ বেস্ট মাইম অ্যাক্টিভিস্ট ও বেস্ট ট্রেইনার সম্মাননায় ভূষিত হন। একই সঙ্গে তিনি নাট্য নির্দেশনা, সহকারী পরিচালনা এবং থিয়েটার ব্যবস্থাপনায়ও সক্রিয়ভাবে কাজ করেছেন। আমরা আবারও তার কাছে চলে যাই। ভাইয়ের গল্প বলছিলেন যে একটা ঠান্ডা দেশে গিয়েও কোনো কিছু ভাবার আগে ভাই ভেবে রেখেছেন যে ভাইয়ের ঠান্ডা লাগবে, গরম কাপড় নিয়ে আসা। এই যে একটা আত্মিক সম্পর্ক না, এটা তো নিশ্চয়ই সবসময় নিজের মধ্যে একটা অন্যরকম সাড়া জাগায় বা একটা অন্যরকম দায়িত্ব বোধও তৈরি করে। বড়দের জায়গা থেকে তো আসলে সেটা বলার কোনো অপেক্ষাই রাখে না। আপনার কাছে যদি শুনতে চাই, এই জায়গাটা কি মাঝে মধ্যে এমনও হয় যে আমার কোনো সাজেশন যদি প্রয়োজন হয়, যদি সে আমার থেকে 2 বছরের ছোট, দেখা যায় কি আমি ওর সাথে এই বিষয় ডিসকাস করছি। আবার
আমার ভাইয়ের ও যদিও একটু মানে খুব দুষ্ট, কিন্তু আবার ওর নিজের ক্ষেত্রে বা নিজের বিষয়গুলো খুব ইন্ট্রোভার্ট, সহজে বলতে চায় না। তো যতটুকু হয় সেটা হচ্ছে আম্মু এসে বলে যে ওর তো কি করতে চায় না করতে চায়, কি হতে চায়, এই বিষয়ে কাকে বলছে না তুমি কথা বলো। আমি গিয়ে হয়তো বা কথা বলি, তো কথা বলে ওর একটা মানে আমার সাথে শেয়ারিংটা হয় তার। তো মাঝে মধ্যে যা কিছু হোক, মানে ওর বিষয়টা এমন ও মাঝে মধ্যে এমন ইন্ট্রোভার্ট হয়ে যায় যে ফোন রিসিভ করার পরও হ্যালোটাও বলে না, চুপ করে থাকে। ওখান থেকে হ্যালো না বলা পর্যন্ত সে ওখান থেকে আওয়াজ করানো যায়, একটা জিনিস শব্দ বের বল, এই টাইপের একটা। আচ্ছা, তো এখন আমার জায়গা থেকে যেটা হয়, মানে আমি যেহেতু ওর কথা শুনে ওর মনের কথাগুলো বোঝার চেষ্টা করি, মানে আমার ক্ষেত্রে যেটা হয় যেহেতু বড়, তো আমি আসলে ওর যাই বলুক না কেন, আমি আসলে ওর চোখ দেখে ওর মনটা বোঝার চেষ্টা করি। তো পরবর্তীতে হয় কি, মানে ওর পক্ষ হয়ে আসলে এই বাবার সামনে বা মার সামনে আমাকে দাঁড়াতে হয়, আমি দাঁড়াই যে না ও ঠিক আছে, ও করতে পারছে। কারণ হয় কি, আব্বুদের সময়টাতে আর আমাদের সময়টা জেনারেশন যে গ্যাপটা, স্বাভাবিকভাবে ওনারা হয়তো ভাবছেন একরকম, আমাদের ভাবনা আমাদের জেনারেশনটা আরেক রকম ভাবছে। তো এই ভাবনাটা হয় না অনেক সময় একটা সেতুতে এসে আসলে মিলে না। রাইট। তো তখন হয় আমাকে ওই মাঝখানে যেহেতু বড় ভাই, তো সেতুটা আমাকে আসলে স্থাপন করতে হয়। একদমই। তো সেই জায়গা থেকে আমি আমি খুবই চেষ্টা করি, এবং আপনি লাকি আমি বলবো এই জায়গাতে। হ্যাঁ, আর আমার কাছে এইটা মনে হয় যে ও যা করতে চায়, কারণ আমার ভাইকে তো আমি ওইভাবেই চিনি, ওইভাবেই বুঝি যে ও যা করতে চায় একদমই একদমই আমার সাপোর্ট, কারণ আমি তো জানি ও যা করবে দিন শেষে ভালোটাই করবে। তো ওই জায়গা থেকে আমারও একটা সাপোর্ট সে তার প্রতি থাকে। তো আপনার স্কুল জীবনে আসি, আপনার পড়াশোনা তো দারুণভাবে চলছিল, স্কাউট করছিলেন, ভীষণ ভাবুক ছিলেন, যদিও স্কুলের বই ভালো লাগতো না, গল্পের বই বেশি পড়তেন, একটু শুনি সেই দিনগুলো। স্কুলে একদমই ভালো লাগতো না। আচ্ছা, মানে এটা ভালো লাগতো না বলতে, আর মানে বিষয়টা এমন যে আমি কেমন জানি, মানে ওই সময় আসলে ছোটবেলায় বোঝা হয়নি, বাট আমি বড় হতে তো রিয়েলাইজেশন আমার, বা যখন আমি থিয়েটার আসি তখন আমরা যখন ইমাজিনেশনের অনেকগুলো আমরা থিয়েটার প্র্যাকটিসটা যখন করি, তখন আমি ভাবি আয় হায়, আমি তো এই কাজগুলো ছোটবেলায় করতাম। মানে বিষয়টা হয় কি, আমি পড়তেছি, আমিও গল্প হারাই গেছি, আমার আর পড়ার দিকে মন নেই। আর আমাদের শৈশবে আরেকটা, আমার ওই ছোটবেলার আরেকটা বিষয় ছিল, মানে হয় না যে আমাদের বাসায় একটা সাদা কালো টিভি ছিল তখন। আমি প্রচন্ড পরিমাণে মানে টিভি দেখার প্রতি আমার প্রচন্ড একটা আগ্রহ। আর বেসিক্যালি ছিল শুক্রবার 3:30 একটা বাংলা ছবি, ওইটা দেখার জন্য আমি মোটামুটি, মানে আমাকে বোকা দিয়ে মারুক, আমি ওখান থেকে নড়বো না। তারপর হয় না যে শুক্রবার রাত 8:30 বাংলা সংবাদের পর হয় কি, ওই যে আলিফ লাইলা বা সিনবাদ, এবং এই যে কার্টুনগুলো আমরা দেখতাম, ক্যাপ্টেন প্ল্যানেট, আমি না ওইটা দেখার পর বাকি 2-3টা দিন আমার মধ্যে ওই ক্যারেক্টারটা কাজ করতো। আমি পড়তেছি, আমি ভাবতেছি, মানে আমার তো ভাবনা হতো যদি আমি থাকতাম কি করতাম। আচ্ছা, তা এটা তো এইভাবে হতে পারতো। তো আমার পড়তে বসলে আমার ভাবনাগুলো আরো বেশি হতো। তো দেখা যেত বরাবরই আমি খুব যে ভালো রেজাল্ট করতাম সেরকম না, কিন্তু পার হয়ে যেতাম, কেন জানি মোটামুটি হয়ে যেত। তো এটা একটা মানে আমার বিষয় ছিল পড়ালেখা নিয়ে। তো পড়ালেখার পাশাপাশি স্কাউটের যেটা বলছেন, আসলে স্কাউট খুব করা হয়েছে সেরকম না। আমাদের বাংলাদেশ ব্যাংক কলোনিতে একটা স্কাউট গ্রুপ ছিল, বাংলাদেশ ব্যাংকের এই স্কাউটটা, সেখানে আসলে আমার 4-5 2টা বছর আসলে আমার ওখানে স্কাউটিংটা করা হয়। কিন্তু এর বাইরে গিয়ে আমার খুব বেশি স্কাউটের প্রতি ওটা ছিল না। আমার বিকালবেলা স্কাউটিং করতে গিয়ে যেটা হতো, কারণ সকালবেলা স্কুল, তারপর বাসার গৃহশিক্ষক, আর আমাদের স্কুলের আমাদের কলোনিতে ভালো একটা মাদ্রাসা ছিল ভালো। তো একটু আমরা যেহেতু আব্বু আম্মু খুবই বললাম যে কনজারভেটিভ, বা আম্মু খুব এই বিষয়টা, তো ওই মক্তবে যাওয়ার মতো দুপুর বেলা হতো। তো বিকালবেলা স্কাউটের কাজটা করতে গেলাম ফ্রেন্ডের সাথে ক্রিকেট খেলা বা ফুটবল খেলার যে আগ্রহের জায়গা থেকে। সো একটা সময় গিয়ে স্কাউটটা আর হয় না, দেখা যায় আমি স্কাউট পালিয়ে ফ্রেন্ডের সাথে খেলতে গেলাম ফুটবল। তো এটা খুব একটা স্কাউটটা যে খুব বেশি কন্টিনিউ করছি সেটা না, বাট আর কিন্তু সখ্যতা ছিল, সংযুক্ততা ছিল। একটা কথা আছে যে শিল্পী কখনো কেউ তৈরি করে দিতে পারে না, শিল্পী জন্ম নেয়। সে কারণে আপনার শৈশবে আসলে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোন কোন বিষয়গুলোর দানা বাঁধা শুরু করছিল সেই জায়গাতে আসি। চলচ্চিত্র দেখতে পছন্দ করতেন, চরিত্রগুলো নিজের মধ্যে ধারণ করতেন, সেগুলোকে এগিয়ে নিতেন, কল্পনার একটা জায়গায় ছিল শিল্পটা, কিন্তু একদমই বেসিক চর্চা বা কোনো কিছু শেখা এ ধরনের কি হচ্ছিল শৈশবে?
না, এভাবে হচ্ছিল না। আচ্ছা। যেমন ধরেন আমরা তখন 3 গোয়েন্দা, বা যখন আমরা যখন ছোট ছিলাম, চাচা চৌধুরীর বইগুলো যখন আমরা পড়তাম, আমার ছোট ভাই ও না খুব ফাস্ট পড়ে শেষ করতো। আচ্ছা আমার ও যেটা একদিনে পড়ছে সেটা আমার 3-4 দিন লাগতো। আচ্ছা আচ্ছা। মানে আমি পড়ছি আর ভাবছি, তো এবং মাঝে মধ্যে আমার এই একটা জিনিস ছিল, আমি মিস্টার বিন দেখতাম খুব প্রচন্ড পরিমাণে। আচ্ছা। তো আমি সেটাকে অনুকরণ করার চেষ্টা করতাম, বাট সেটা একান্ত নিজের মতো করে, ঘরের ভেতরে, বাইরে গিয়ে সেটা কখনোই না। তো এটা একটা আমার মধ্যে ওইভাবে আসলে আমার, কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক জায়গা থেকে সেরকম না। আচ্ছা। আবার কিছু কিছু ক্ষেত্রে যেটা হতো, মানে বাচ্চাদের মধ্যে যেটা হয় আর কি। তো আমি যখন আমি যখন 8, 9, 10 মানে এসএসসি দিচ্ছি, তখনও আমার মধ্যে বাচ্চা সুলুকটা ছিল। দেখা গেল কি আমি আম্মুর ওড়নাটা গলায় পেঁচিয়ে সুপারম্যান হওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা। আমি তখন 8, 9 পড়ি, তখন আমি চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, এটা একটা আমার ওই যখন বাসায় হয়তো বা কেউ নেই, কিন্তু আমি আমার মতো করে ওই ভাবনার জায়গা থেকে আমি ট্রাই করছি। আচ্ছা। সো ওইটা হয়তো ছিল, কিন্তু খুব যে প্রাতিষ্ঠানিকভাবে শেখা ওইভাবে। মানে আপনি আসলে কল্পনাই করি নাই যে আমি এই লাইনেও কখনো বা এই কাজও কখনো ভাবতে করব। পছন্দ করতেন বেশি, ইমাজিন করতেন বেশি, প্রচন্ড right? পরিমাণে। এবং আমার মনে হয় প্রত্যেকটা ক্যারেক্টারে আপনি যাই দেখতেন সেই ক্যারেক্টারে ঢোকার চেষ্টা করতেন। এটা হয়তো আপনার অবচেতন মনেই তৈরি হয়েছে, ভালো লাগা, ভালোবাসা। ডিসিশনটা নিলেন কখন যে আমি আসলে এই মূকাভিনয় শিল্প মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করব? এটা নিশ্চয়ই অনেক পরে এসে হয়েছে। অনেক পরে। তখন আমি ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে বিবিএ করছিলাম। আমার একটা ফ্রেন্ড ছিল, ওই ইউনিভার্সিটিতে পরিচয়, মাহমুদ নামে। আচ্ছা, ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার, তাহলে তার আগে একটু বলতে চাই যে যখন আপনি এসএসসি দিচ্ছেন বা ইন্টারমিডিয়েট দিচ্ছেন, তখন তো আসলে পারিবারিকভাবে একটা ডিসিশন আসে অনেক সময়। এখন যদিও এসএসসির পরই বাবা মারা বা ছেলেমেয়েরা চিন্তা করে যে মানে কোন দিকে নিজের পাতটা তৈরি হবে। ওই সময় তো আস্তে আস্তে একটা চিন্তা হতো যে আমি এসএসসি দিচ্ছি, এরপরে ইন্টারমিডিয়েট, তারপরে আসলে আমি কোন মাধ্যমে পড়াশোনা করব বা কি করতে চাই, কোনো এইম ছিল কিনা বাবা মার দিক থেকে বা আপনার আমার নিজের দিক দিক থেকে থেকে? কোনো এম ছিল না। আচ্ছা। আমি যখন বিএ কমপ্লিট করি তখন আমার কোনো এম নেই। মানে আমার কাছে সব সময় বর্তমান সময়টাকে থাকতে পছন্দ হতো। সেটা তো নিজের ব্যাপার, কিন্তু আসলে একটা পরিবারে যেটা হয় যে বিশেষ করে বড় সন্তান, সে যদি ছেলে হয়, তার প্রতি বাবা মার একটা আলাদা এক্সপেকটেশন মানে চলেই আসে আসলে বলা যায়। মানে বাবা মার তো একটা চাওয়া পাওয়া ছিল। জি। সেটা বরাবরই ছিল। একটা সময় হতো কি, আমি যখন এসএসসি কমপ্লিট করলাম, তো আমাদের সময়টাতে যেটা হতো, এখনো হয় হয়তো বা, আমরা প্রচুর টিউশনি করতাম। আমার লাইফে কিন্তু আমি কখনো বাসা থেকে হাত খরচ আমি বা আমার ভাই কখনোই নিইনি। আমরা দুজনে টিউশনি করাতাম, প্রচুর ছেলে পড়িয়েছে একটা সময়। তো হতো কি, তো বাবার ইচ্ছা ছিল যে আমার ছেলে হয়তো বা ওই যে যেটা বলেছিলাম যে হয় ব্যাংকার হবে, অথবা সে কোনো একটা বিজনেসম্যান হিসেবে প্রতিষ্ঠিত হবে। তো ওই জায়গা থেকে বাবা মার একটা মানে খুব যে আমাদের প্রেশার ক্রিয়েট করেছে বাবা মা, কখনো সেটাও আমাদের আসলে হয়নি। একই সাথে পড়াশোনা চলছিল, নানা ধরনের প্রাত্যহিক জীবনের কাজকর্ম চলছিল। বাবা মার পছন্দের জায়গাটা প্রকাশ করছিল যে ব্যাংকিং এ যাবেন, কিন্তু আপনি আপনার পছন্দটাকে একটু অন্যভাবে সাজিয়ে নিচ্ছিলেন। কিভাবে একটু শুনি। সাজিয়ে নিচ্ছিলাম বলতে, আমার যখন আমি এসএসসি কমপ্লিট করলাম, তো আমার তখনও মানে মাথায় নেই যে আমি এই একটা আমার লাইফের এই পরিবর্তনটা আসবে। তো আমারও তখন মাথায় ছিল, হ্যাঁ আমি হয়তো বা পড়ালেখা শেষ করে হয়তো এই যেটা আমার আব্বার ইচ্ছা ছিল হয়তো সেই লাইনটাতে যাব। আচ্ছা। সো পরিবর্তনটা হয় আসলে আমার ইউনিভার্সিটি লাইফের শুরুতে। জি। তো আমি আমার একটা ফ্রেন্ডের কথা বলছিলাম, ওর কথা আসলে না বললে আমার এই শিল্পের প্রতি আমার একটা অবিচার করা হয়। মাহমুদ। তো বেসিক্যালি হয় কি, আমাদের থিয়েটারে যে আমরা যখন কোনো কর্মশালা শুরু করি, তখন আমাদের থিয়েটারে যেটা হয়, ছেলে মেয়েদের একটু অভাব বরাবরই থাকে আমাদের দেশে। তখন হয় কি, তো বলা হয় যে তোমাদের ফ্রেন্ড সার্কেল যদি কেউ থাকে, আগ্রহ থাকে, নিয়ে আসিও, এরকম একটা কথা আমাদের থেকে যায় কর্মশালা এই থিয়েটারে। তো ওর জায়গা থেকে ট্রাই করছিল। তখন একটা কর্মশালা হচ্ছিল চট্টগ্রামে, খুব নাম করে একটা মূকাভিনয়ের দল, প্যান্টোমাইম মুভমেন্ট, বাংলাদেশের একটা বৃহৎ সময় ধরে তারা মূকাভিনয়ের একটা লিড করছে। তো তখন আমাদের ইউনিভার্সিটির লাইব্রেরির সামনে বিশাল একটা স্পেস। তো সেখানে আমরা গল্প করছিলাম, তো ও দেখলাম মায়ামির আমাদের কিছু হাঁটার অঙ্গভঙ্গি বা কিছু অঙ্গভঙ্গি আছে যেগুলো করার চেষ্টা করছে বা খুব ভালো করছে। তো আমার ছিল কি, আমি যেহেতু একটু মানে খেলাধুলা এর মধ্যে ছিলাম বা সব সময় একটু
আমি যত শান্ত হই না কেন আমার ভেতরটা ততটা বেশি চঞ্চল আসলে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো আমি ওকে বললাম যে এটা আমার হয় কিনা আমি দেখি। তো দুষ্টুমি করে আমি জাস্ট ওকে অনুকরণ করার চেষ্টা করছি, যেহেতু অনুকরণ করার একটা ইচ্ছা আমার ছোটবেলা থেকে, আমি এটা করতাম। তো সে বললো যে ভাই এটা খুব তুই ভালো রপ্ত করতে পারছিস, মানে হয় কি ও যা দেখাচ্ছে আমি তাই করে দেখাচ্ছি ওকে। বাহ। সো ও বললো যে আমাদের এখানে একটা আমরা মুখ অভিনয়ের মাধ্যমে এটা করি বা এভাবে শিখছি, সো তুমি চাইলে আসতে পারো বা করতে পারো। তো আমি তখন এই ফার্স্ট শুনলাম যে মুখ অভিনয় বা মাইম বলে কিছু একটা মানে শিল্প আছে যেখানে কথা বলে না। তো আমার কাছে জিনিসটা কেমন জানি ইন্টারেস্টিং ঠিক বলবো না, খুব ফানি একটা মনে হলো, খুব ফানি। যাই তো দেখি কি হ্যাঁ, হয়। তো ওই দেখার জায়গা থেকে আমি ওর সাথে কর্মশালায় যুক্ত হই। এরপর আসলে আমি আর পেছায় আসিনি, কিন্তু সবচেয়ে মজার বিষয় আমার সে ফ্রেন্ডটা ম্যাম ছেড়ে দিচ্ছে, কিন্তু আমি ম্যাম ছাড়তে পারিনি। আচ্ছা আচ্ছা, মানে সেখান থেকেই শুরু আপনার? সেখান থেকে শুরু। চমৎকার। আপনি বলছিলেন যে আপনি তারপরে আসলেন, হয় কি যে স্বাভাবিক জীবনযাপনের মধ্যে থেকে একটা ভিন্ন একটা জায়গায় যাওয়া, ভিন্ন একটা শিল্পকে নতুনভাবে দেখা, শুরুতে গিয়ে ওখানকারও তো কিছু ডিসিপ্লিন আছে, সেগুলো আপনার কেমন লাগছিল? অসাধারণ। মানে আমার কাছে মনে হলো যে দুইটা জায়গায় আসলে ডিসিপ্লিন শেখা যায়, এটা আমার ব্যক্তিগত মত। জি। এক হচ্ছে এই আর্মিতে অথবা থিয়েটারে, এই দুইটা জায়গাতে আসলে ডিসিপ্লিনটা শেখানো যায়। একটা ডিসিপ্লিন আমরা শিখি, সেটা হচ্ছে ছোটবেলা যখন বাবা মা বা ফ্যামিলি, আমার পরিবেশ আমাকে তৈরি করে। কিন্তু যখন একটা সময় যখন আমি নিজে ভাবা শুরু করি বা আমার নিজেই যখন চলা শুরু করি বা নিজের ডিসিশনটা নিজে নেওয়া শুরু করি, তখন এই দুইটা জায়গা আসলে ডিসিপ্লিনটাকে মানে আপনাকে ডিসিপ্লিন হইতে চেষ্টা করে হচ্ছে এই দুইটা প্ল্যাটফর্ম, আমার কাছে মনে হয়। হয়তো অনেক প্ল্যাটফর্ম হতে পারে, বাট আমার জায়গা থেকে এই জায়গা থেকে আমার যে হয় না টাইমলি রিহার্সাল শুরু হওয়া, রিহার্সালের আগে পৌঁছানো, দেরি করা যাবে না, দেন স্যান্ডেলগুলো বাইরে গুছিয়ে রাখা, ফ্লোরটা আমরা যেখানে একটা চট্টগ্রাম একটা ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানে রুমে আমরা রিহার্সালটা করতাম। তো সেখানে 60টা টেবিল ছিল, সেই 60টা টেবিলটা আমাদের বের করতে হতো, খুব ভারী। সো দেন ওইটাকে আমাদের ঝাড়ু দিতে হতো। একবার ঝাড়ু দিয়ে এত বড় একটা ফ্লোর পরিষ্কার হতো না, দুবার ঝাড়ু দিতে হতো, যেহেতু স্টুডেন্টরা প্রতিদিন জুতা পেয়ে ঢুকতো। তারপর শেষ করে আবার সেগুলো গুছিয়ে রাখা। এই যে একটা কাজ, হ্যাঁ, নিজেদের মধ্যে নিজেরা করতে হয়, এবং কখনো আমাদের বলতে হয়নি। হ্যাঁ, এই যে একটা বা একটা নিজেকে গুছিয়ে কাজটা করার যে তাগিদ, কেউ বলার বিষয় নাই, এটা না বলতেও হয় না, হয় না যে চর্চাটাই এমন বলতে হয় যে এটা করো এটা কর না। থিয়েটার বিষয়টা হচ্ছে আমি দেখলাম করে ফেললাম, এরকম একটা বিষয় তৈরি করে একটা সব ক্ষেত্রে ছেলে মেয়েদের। তো ওই একটা জায়গা খুব ভালো লাগতো আমার। আর যেহেতু আমাদের মূকাভিনয়ে ফিজিক্যাল এক্সারসাইজ খুব বেশি করতে হয়, সেক্ষেত্রে হয়তো কি মানে যে এক্সারসাইজ করার যে একটা প্রতিদিন এক্সারসাইজ করার যে একটা ডিসিপ্লিন তৈরি হয়েছে, সেটাও খুব মানে এটা আমার এখনো, এগুলো আমি এখনো করি। হ্যাঁ, তো ওই ডিসিপ্লিনটা মেনটেন করি সবসময়। ওই জায়গাটা মনে হলো যে এটা ভালো জায়গা। মূকাভিনয় নিয়ে আসলে জানতে চাচ্ছিলাম, সাকিও নিশ্চয়ই। সাকি, আমিও সেই জায়গায় যেতে যাচ্ছিলাম। তার আগে আমরা একটা মূকাভিনয় দেখবো কিনা, তুমি কি বলো? দেখা যায়। আপনি যদি প্রস্তুত থাকেন, আমরা যদি এখন একটা পরিবেশনা দেখে নেই। আমার মনে হয় যেহেতু আমি আজকে সকালে আসলাম, আসার আগে আমার একটা যে প্রস্তুতি ছিল সেটা আমি একটা হয়তো মূকাভিনয় করে দেখাতে পারি। নিশ্চয়ই।
তুমি কি বুঝতে পেরেছো মাসুক? আমি কিছুটা অনেকখানি, বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ। আপনি যদি একটু এক কথায় জানি যে আসলে মাইমটা আসলে কি, বা মাইম বলতে আসলে আমরা কি বুঝি? অনেকগুলো তাত্ত্বিক বিষয় আছে, কিন্তু আমার কাছে যেটা সহজে বলা যায় সেটা হচ্ছে মাইম হচ্ছে মূকাভিনয় শিল্পী একটা গল্পকে নীরবে প্রকাশ করে, বা তার অনুভূতিগুলো সে নীরবে প্রকাশ করে স্টেজে তার নীরব ভাষা অঙ্গভঙ্গির মাধ্যমে, যেটা তার ওই অনুভূতিটিকে এই নীরব ভাষা দিয়ে অডিয়েন্স বা দর্শকের মনে একটা ভাববার বা একটা কল্পনার জগৎ তৈরি করে। একজন শিল্পী একটা ঘটনাকে যখন প্রকাশ করে সেটা মাইম, এবং যখন দেখা যাচ্ছে যে দলগতভাবে বা সাংগঠনিকভাবে একটা জায়গা একটা ঘটনাকে প্রকাশ করে সেটা কি পেন্টোমাইম, এরকম বিষয়টা? না, মাইম পেন্টোমাইম খুব যে বেশি পার্থক্য সেটা না। আচ্ছা। দলগত বা একক জায়গা থেকে মাইম বা পেন্টোমাইমের কোনো ব্যারিয়ার নেই। মাইম জিনিসটা এককভাবেও করা যায়, দলগতভাবেও করা যায়। পেন্টোমাইম জিনিসটাও সেম। মাইম বা পেন্টোমাইম যে দুইটা শব্দ, দুইটার যদি বাংলায় করেন দুইটাই মূকাভিনয়। বেসিক্যালি আপনি মাইমের মধ্যে আপনি একক করতে পারেন, দলগতও করা যায়। পেন্টোমাইমও ঠিক সেম, একক এবং দলগত দুইটাই করা যায়। এমন কোনো বিষয় নেই যে মাইম করলে, সলো করলে বা একক করলে সেটা মাইম হবে, বা দলগত করলে সেটা প্যান্টোমাইম হবে, তেমন কোনো বিষয় নেই। তবে কিছু ক্ষেত্রে যেমন আমরা একটা বলি অ্যাবস্ট্রাক্ট মাইম, যেখানে কোনো গল্প থাকে না, শুধু একটা থিম, একটা ভাব থাকে, যেটা গল্প না বলে অডিয়েন্সের মাধ্যমে, যেটা যদিও আমাদের উপমহাদেশে এই জিনিসটা খুব একটা প্রচলিত না। আমাদের উপমহাদেশের মানুষ আসলে গল্প দেখতে, শুনতে এবং গল্প ভাবতে ভালো লাগে, পছন্দ করে। আর অ্যাবস্ট্রাক্টটা বেসিক্যালি ইউরোপ বা পাশ্চাত্যে ওদিকে একটু খুব বেশি হয়। প্রাচ্যে আসলে গল্প নির্ভর কাজগুলোই বেশি হয়। তো আর মাইম পেন্টোমাইমের একটু পার্থক্য যেটা হয় সেটা হচ্ছে মিউজিকের ক্ষেত্রে, মানে আমরা অনেক সময় মিউজিক ইউজ করি একটা আবহ তৈরি করার জন্য। মাইমের ক্ষেত্রে খুব একটা যে মিউজিক একটা সময় যে করতো সেটা না। আর প্যান্টোমাইমের ক্ষেত্রে এইখানে কিছু মিউজিক বা মাঝে মাঝে কিছু সংলাপও ইউজ করা হতো, খুব অল্প। কিন্তু এমন এই সময়টা আসলে এসে এটা এমন একটা জায়গা দাঁড়িয়েছে, মানে মানে এক্সপেরিমেন্টাল করতে করতে আসলে দুইটাই আসলে সেম হয়ে গেছে আসলে। এটার মধ্যে আসলে খুব একটা। আপনি তো পোস্ট গ্রাজুয়েট করলেন দেশের বাইরে গিয়ে, সেটাই কি প্রথম পড়াশোনা মানে এই মূকাভিনয় নিয়ে, নাকি তার আগেও আপনি কিছু করলেন? তার আগে যেটা আমাদের বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে দলগত কাজ থিয়েটারের, তো সেটা আমি করে যাচ্ছিলাম। বা আমাদের কিছু কর্মশালা হয় 3 দিনের, 5 দিনের বা 10 দিনের। 10 দিনের কর্মশালা খুবই রেয়ার। সেটা একটাই মাত্র হয়েছিল আমি যখন প্রথমবার করেছিলাম মাইমের কর্মশালা, তখন সেটা 9-এর কথা, 2009। এরপর থেকে আসলে 10 দিনের কোনো কর্মশালা বাংলাদেশে হয়নি। সরি, একটাবার হয়েছে, সেটা 2019-এ আমি করিয়েছিলাম। আর বাকি সবগুলো 5 দিনের সর্বোচ্চ এবং 3 দিন 2 দিনের। তো অতটুকুই আসলে আমাদের মাইমের উপর পড়াশোনা, বা প্র্যাকটিক্যালি আমাদের যে মাইম নিয়ে খুব পড়ালেখা করা হয় বা তাত্ত্বিকভাবে, সেটা ইউনিভার্সিটিগুলোতে, ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীর ইউনিভার্সিটিগুলোতে বা জগন্নাথে 50 মার্কের ছোট একটা মাইমের উপর একটা হয়, সাবজেক্ট থাকে। এর বাইরে মাইম নিয়ে খুব একটা পড়াশোনা আমাদের শুধু দেশে না, উপমহাদেশেও ছিল না। তো আমি যেটা ইন্ডিয়াতে পড়তে যাই, ন্যাশনাল মাইম ইনস্টিটিউট, সেটা ওইটা প্রথম ব্যাচ ছিল ইনস্টিটিউটের। আচ্ছা। সেটা 16-17 ব্যাচ, ওইটা প্রথম ব্যাচ ছিল ইনস্টিটিউটের। আমি সেই প্রথম ব্যাচের স্টুডেন্ট। তো উপমহাদেশেও একটা ইনস্টিটিউটে আছে এই মুহূর্তে, যে এবং বলতে গেলে হয়তো ওয়ার্ল্ডেই একটা ইনস্টিটিউট আছে যেটার মধ্যে মাইমের উপর পোস্ট গ্রাজুয়েট। তাই নাকি? একটা ইনস্টিটিউট পুরো ওয়ার্ল্ডে? হ্যাঁ, এর আগে ছিল ফ্রান্সে, যেটা মাইমের সবচেয়ে জনপ্রিয় যে মূকাভিনয় শিল্পী, যার মাইম করতে গেলে যার নামটা আসলে নিতেই হয়, মার্সেল মার্সো, যেখানে আমাদের বাংলাদেশের খুব স্বনামধন্য মূকাভিনয় শিল্পী পার্থপ্রতিম মজুমদার পড়েছেন। সেটা 2000-এর পরে গিয়ে সেটাও বন্ধ হয়ে যায়। তো এরপর আসলে বিশাল একটা গ্যাপ। তাহলে আমি একটু জানতে চাই যে এই যে এত শিল্পী তৈরি হচ্ছে এই মাধ্যমের, বা আপনি যে অ্যাবস্ট্রাক্টের কথা বললেন, যেটা আমাদের দেশে একেবারেই আসলে প্রচলিত নয়, সে মানে তাদেরই কাজগুলো কিভাবে তৈরি হচ্ছে, তারা কিভাবে নিজেদেরকে তৈরি করছে? যদি পুরো উপমহাদেশে, বা আপনি যেটা বললেন যে ওয়ার্ল্ডেই একটা আছে, এরকম কিছুই যদি হয়ে থাকে, সেটা আসলে সম্ভব হচ্ছে কি করে? এটা হচ্ছে দেখে দেখে শিখার মতো বিষয়। আচ্ছা। যেহেতু বাংলাদেশের মাইম শিল্পীরা অনেকগুলো ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে
অংশগ্রহণ করছে, এবং বাংলাদেশেও বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হয় যেখানে বিদেশি শিল্পীরা আসে। সো আমরা তখন হয় কি যে একটা বিনিময় হয়, শিল্পের যেটা বিনিময়, ওটার মাধ্যমে আমাদের কিছু শেখার প্রসেস থাকে। ওই মাধ্যমটাতে হয়তো আমরা এই বিষয়গুলো শিখছি। তো কিন্তু যদি বলেন ইনস্টিটিউটের মাধ্যমে শেখা, সেটা একেবারে নেই বললেই চলে। সেই জায়গা থেকেই যদি একটু জানতে চাই যে আমাদের দেশে কি আসলে এই মাইম বা মূকাভিনয়ের যে শিল্পটা, এটা উপভোগ করার মতো যে দর্শক, মানে সেটা কি আসলে তৈরি হয়েছে? মানে আমি যদি আমার নিজের কথাই বলি, আমি জানি না, আমি কখনো মঞ্চে মূকাভিনয় দেখা হয়নি আমার। মাসুক, তোমার হয়েছে কিনা আমি জানি না, মানে সেই দর্শক তৈরি হয়েছে কিনা বা হচ্ছে কিনা আমাদের দেশে। দর্শক তৈরি হয়নি, হচ্ছে। তৈরি হয়নি বিষয়টা এই কারণে এভাবে বলবো, সেটা হচ্ছে এমনিতে আমাদের থিয়েটারে দর্শক খুব একটা যে আগ্রহ নিয়ে আসে সেটা না। কারণ আমাদের কেন জানি একটা, যেন আমি যখন ইন্ডিয়াতে ছিলাম দেখলাম যে প্রতিদিন থিয়েটারে যে যতগুলো শো আসুক না কেন দীর্ঘ লম্বা লাইন থাকে টিকিট কাউন্টারে। আমাদের এটা খুব একটা হয় না। খুব ভালো ভালো কিছু দল আছে যাদের শোগুলোতে এটা হয়। আর মূকাভিনয়ের ক্ষেত্রে হয় কি, মূকাভিনয় থিয়েটারে খুব কম হয়। তার প্রধানতম কারণ হচ্ছে বাংলাদেশে যে আমরা যে মাইমের চর্চাটা করছি সেই গল্পগুলো বেসিক্যালি 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিটের। পূর্ণাঙ্গ যে 1 ঘন্টা 1.5 ঘন্টার থিয়েটারের যেরকম ফর্ম সেটা খুব একটা নাই। আছে চট্টগ্রামে যে প্যান্টোমাইম মুভমেন্ট আমি যে দলটার কথা বলেছি, তাদের 7-8টা গল্প আছে যেগুলোর দৈর্ঘ্য 40 থেকে 1 ঘন্টা 20 মিনিটের। আর ঢাকায় স্বপ্নদল নামে একটি দল আছে, তাদের 2টি গল্প আছে খুব প্রচলিত, তাদের গল্পগুলো 1 ঘন্টার কাছাকাছি। কিন্তু সেগুলো যে খুব বেশি প্রতিনিয়ত হচ্ছে সেটা না। যার কারণে ওই দর্শকরা প্রতিনিয়ত এই শিল্পটাকে দেখার সুযোগটা হয় না। আমরা যেটা এখন চেষ্টা করছি সেটা হচ্ছে ছোট ছোট গল্পগুলোকে মিলিয়ে একটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার পারফরমেন্স থিয়েটারে নিয়ে আসা। তো যে এটা শুরু করেছি আমরা খুব রিসেন্টলি। তো ধীরে ধীরে হয়তো এটা তৈরি হচ্ছে। তবে একটা জায়গা আছে আমি বলতে চাই, যেহেতু আমাদের এই শিল্পটা, আমরা যেমন ধরেন থিয়েটারে আমরা বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে অনার্স মাস্টার্স আছে থিয়েটারের, যেহেতু এই শিল্পটার উপর নেই, তো আমাদের যে শিল্পীরা এখনো পর্যন্ত গড়ে উঠছে তাদের প্রাতিষ্ঠানিক ওই শিক্ষাটা এই শিল্পটার উপর নেই। যার কারণে কোনো না কোনো সময় গিয়ে এই শিল্পীরাই হারিয়ে যাচ্ছে। তো যখন শিল্পী হারিয়ে যায় তখন শিল্পটা টিকে না। তো এটা আমাদের একটা চ্যালেঞ্জ, যার কারণে আমরাও ঠিক ওইভাবে দর্শকটাকে ধরে রাখতে পারছি না। তো যখন এটা একটা পেশাদারিত্বের জায়গায় চলে আসবে, বা যখন আমরা দেখব যে প্রতিনিয়ত আমাদের মূকাভিনয় স্টেজে আসছে, তখন হয়তো এটা একটা জায়গায় পৌঁছাবে। আমরা আমাদের এই আয়োজনে অতিথিরা আসলে যে বিষয়টার উপর তাদের চর্চা বা জ্ঞান ভালো লাগা, সেই বিষয়টা নিয়ে আসলে তার মুখ থেকেই তার অভিব্যক্তিগুলো জানতে চাই, যে সে কোন জায়গা থেকে দেখছে, সে কিভাবে দেখছে। আপনি মঞ্চ নাটকের সাথে যুক্ত, সেটা জানছিলাম আপনার কাছ থেকে। মঞ্চ নাটকের যেরকম হিস্ট্রিটা হচ্ছে একদম যাত্রাপালা থেকে শুরু করে এখন অ্যারিনাতে এসে ঢুকেছে। আমরা মূকাভিনয়ের কথা যদি চিন্তা করি, আসলে এই ছোট্ট হিস্ট্রিটা আপনার মুখ থেকে শুনতে চাই, ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশের না। ওয়ার্ল্ড ওয়াইড মূকাভিনয়ের একটা আমার যতটুকু দেখা হয়েছে বা আমার জ্ঞানের যতটুকু সীমা পরিসীমা আছে, সেটার মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড মাইমের চর্চাটা যেটা হয় সেটা একক, এবং সেটা স্বল্প দৈর্ঘ্যের, যেটা বললাম 5 মিনিট, 6 মিনিটের, 7 মিনিটের। আমার আসলে জানতে চাওয়ার জায়গাটা ছিল যে কোথা থেকে মাইম কিভাবে বা ধারাবাহিকভাবে কোন পর্যায়ে এসে এখন উঠেছে। আচ্ছা, পর্যায়ক্রমিক ব্যাপারটা, মাইমের ইতিহাসটা। জি জি। এটা মাইমের ইতিহাসটা যদি যায় তাহলে খ্রিস্টপূর্ব 200 এর আশপাশে একটা সময় আছে। সেটা হচ্ছে গ্রিক সময়টাতে রোমান একজন কৃতদাস, সে হচ্ছে লিভিয়াস অ্যান্ড্রোনিকাস। তিনি একটা শিল্পী ছিলেন। তো একটা ঘটনা আছে, ঘটনার আসলে তারিখটা আমাদের খুব একটা জানা নেই, গবেষণায় যেটা আমাদের এসেছে সেটা হচ্ছে তিনি একটা পারফরমেন্স করছিলেন। তো তখন তো আর স্টেজ ছিল না, তো বিশাল একটা খোলা মাঠে, চারপাশে অডিয়েন্স, এবং রাজা সবসময় দূরে বসতেন স্বভাবত যেটা হয়। তো ওনার খুব ভালো একটা পারফরমেন্স ছিলেন। ওই পারফরমেন্সটা করতে গিয়ে
তো সবার খুব ভালো লাগার জায়গা তৈরি হয়, তারা এটা আরেকবার দেখতে চায়। আচ্ছা, তো এরকম ঠিক একবার দুইবার, যেহেতু রাজার কথা অমান্য করার সুযোগ নেই, সে বেশ কয়েকবার এটা যখন রিপিট করতে গিয়ে একটা সময় তার গলাটা বসে যায়, বা আচ্ছা, আচ্ছা। তার সাউন্ড নিতে তার গলাটা হয় না, আমরা যেটা বলি সহজ বাংলা যে গলাটা ফেটে যায়, সাউন্ডটা ওই জোরে আর সেটা নিতে পারছে না। Sound তখন crack তার করে। মাইক্রোর বিষয় ছিল না, বা সাউন্ড বক্স বা এই বিষয়গুলো ছিল না। তখন তিনি করলেন কি, তার যে সহযোগী ছিল তাকে বললেন যে তুমি দেখে দেখে ডায়লগগুলো বলতে থাকো, আমি সে অঙ্গভঙ্গিটা করি। সেটা করতে গিয়ে সেটা তারও ভালো লাগে এবং অডিয়েন্সের ভালো লাগে, কারণ যখন তার মুখের কথাটা সে বন্ধ করে দেয়, তার শরীর অঙ্গভঙ্গিটা আরো বেশি লাউড হয়ে যায়, আচ্ছা, তখন তার মুভমেন্টগুলো আরো বেশি ভালো লাগা শুরু করে। তো ধারণা করা হয় তখন থেকেই বেসিক্যালি মাইমের যাত্রাটা শুরু হয়। একটা বিশাল সময়ে মাইমটা অবশ্য বন্ধ ছিল। বন্ধ ছিল বলতে সরকার কর্তৃক, বা তখনকার হয় না, মাইম এক বেসিক্যালি বেশি হতো তখন রাস্তায় ধারে। তো মাইম যেহেতু একটা সময় যেটা ছিল রাজার বিরুদ্ধে কথা বললে শিরচ্ছেদ মস্তক যাবে, হবে। শিরচ্ছেদ হবে, এরকম একটা বিষয় ছিল। তখন ওই শিল্পীদের প্রতিবাদ ছিল নীরবে, যে আমি তো কিছু বলিনি। তো তারা রাস্তাঘাটে বাজারে তাদের বিরুদ্ধে যে বিষয়গুলো ছিল, তারা তাদের যে মনের ইচ্ছাটা বা ক্ষোভটা তারা প্রকাশ করতো শিল্পীরা মূকাভিনয়ের মাধ্যমে। জি, যেহেতু কথা চমৎকার বললে ইতিহাস। শিরোচ্ছেদ হবে, তাহলে আমি কথা তো বলিনি। তো এরকম একটা বিষয় ছিল, এবং একটা সময় মাইমের মধ্যে খুব একটু অঙ্গভঙ্গির জায়গা যেহেতু ছিল, কিছুটা অশ্লীলতা ঢুকে যায়, যার কারণে তখন এই গির্জার তখন তো যেটা হয় ফাদরি এরাও বসে একটা পুরো তো মাঝখানে প্রায় 200-250 বছর মাইমের জায়গাটা খুব বন্ধই ছিল বলে বলা যায়। আচ্ছা, তারপর খ্রিস্টাব্দ 1700 পর থেকে মোটামুটি মাইমের চর্চাটা আবার দারুণভাবে শুরু হয়, এবং এটাকে জনপ্রিয় করে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হচ্ছে মার্সেল মার্সো, আচ্ছা, যাকে হোয়াইট ফেস নামও চিনে। হ্যাঁ, এবং এই মার্সেল মার্সোর স্টুডেন্ট ছিলেন হচ্ছে মাইকেল জ্যাকসন, আচ্ছা। যিনি হচ্ছে মুন ওয়াক যেটা আমরা বলি, সেটা হচ্ছে ওনার মাইমের জায়গা থেকেই নেওয়া। তো এই ভাবে আসলে ওই সময়টাতে আসলে মাইমের জনপ্রিয়তা বেড়ে যায়। উনি ফ্রান্সে ছিলেন, তো চমৎকার। ফ্রান্স থেকে শুরু করে বিশ্বব্যাপী। আচ্ছা, এই জায়গাতেই জানতে চাইবো যে থিয়েটার যেরকম ধীরে ধীরে ধাপে ধাপে পরিশীলিত, পরিমার্জিত এবং দর্শকের কাছে পৌঁছেছে, এবং আমি বলবো যে সামাজিক জায়গা থেকে একটা অবস্থান এখন হোল্ড করে, মাইমের সামাজিক জায়গাটা আপনি কি বলবেন, কি পর্যায়ে আছে এখন, আশপাশে কি দেখেন, আশপাশে কি দেখি এটা খুব বা সামগ্রিকভাবে কঠিন একটা- একদম ব্যক্তিগত জায়গা থেকে না হলেও? মানে মাইমের এই সামগ্রিক জায়গা থেকে যখন আমরা বলি যে আমরা মূকাভিনয় করি, তো মানুষ এটাকে খুব মানে মানে আগ্রহ নিয়ে মানে বোঝার চেষ্টা করে, মানে বিষয়টা তো খুব মজা, যে কথা না বলে অভিনয় করা। তো কিন্তু একটা ব্যারিয়ার ভাঙার আমরা চেষ্টা করছি, একটা না বলতে গেলে অনেকগুলো ব্যারিয়ার ভাঙার চেষ্টা করছি। হয় কি, শিল্প যদি নতুনত্ব ধরতে না পারে, বা নতুন নতুন উদ্ভাবনী জায়গা যদি না আসে, তাহলে শিল্পটা হারিয়ে যায়। কারণ জেনারেশন যত আগাচ্ছে ততই তার টেকনিক্যাল জায়গাগুলো থেকে তার সীমা পরিসীমাটা বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের সময়টাতে মাইমের যেটা হচ্ছে, যেমন হোয়াইট একটা মেকআপ আমরা নিতাম, এখন কিন্তু সেটা আমরা ইউজ করি না। আমরা এখন থিয়েটার যেভাবে আমরা ক্যারেক্টার ওয়াইজ আমরা যে মেকআপটা নিই সেটাই নেই, এবং ড্রেস আপটা কিন্তু চেঞ্জ, ক্যারেক্টার ওয়াইজ হতে ড্রেস আপ। হয়তো বা আমরা যিনি একটা মাঝির ক্যারেক্টার করছে, সেই লুঙ্গি বা গামছা, হ্যাঁ, শার্ট, এই টাইপের কস্টিউমগুলো নিচ্ছে। হ্যাঁ, সো এই যে কিছু পরিবর্তন হয়তো আমরা আনার চেষ্টা করছি, যেটা করে যেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের চিন্তা জায়গা থেকে হয় কি, আমরা তো আমাদের কৃষ্টি কালচার, আমাদের হাজার বছরের যে সংস্কৃতি, সেটাকে আমরা যদি তুলে না ধরি, কারণ মাইম তো সরাসরি বাংলাদেশি কোনো শিল্প না, বা শিল্পী প্রকাশের মাধ্যমও না। এটা ইউরোপ থেকে এদিকে আস্তে আস্তে ঢুকলো আমাদের ভারত হয়ে বাংলাদেশে। সো এটাকে যদি আমরা আমাদের মতো করে তুলতে না পারি, তাহলে হয়তো আমরা আমাদের মানুষের কাছে এটাকে পৌঁছাতে মানে নিতে পারবো না। কিন্তু ইতিহাসটা তো দীর্ঘদিনের, এখন আসলে কোন পর্যন্ত আনতে পেরেছি আমরা? এখন আমরা এটাকে থিয়েটার রূপটা আনতে পেরেছি, যেটা আসলে রাজপথ হতো, রাস্তায় হতো, জি। সেটাকে আমরা স্টেজে আনতে পেরেছি। কিন্তু স্টেজে কি ইন্ডিপেন্ডেন্ট পারফরমেন্স হচ্ছে, নাকি এটা থিয়েটারের সাথে সংমিশ্রিতভাবে ব্লেন্ড করে একটা উপশিল্প হিসেবে আসছে, জানতে চাই। এটা একক শিল্প হিসেবে আসছে, কোন থিয়েটারে। উপশিল্প হিসেবে আসছে না। মানে থিয়েটারে আমি এটা- মঞ্চ নাটকের কথা যদি বলি, সেখানে দেখা যাচ্ছে যে অনুষঙ্গ হিসেবে গান, কোরিওগ্রাফি সবকিছু ব্যবহার করা হচ্ছে, যেমন মাইমেরও হয়তোবা একটা পার্টে ব্যবহার করা হচ্ছে। সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাইবো যে একটা একটা দৃশ্যকল্প হয়তোবা মাইমের মাধ্যমে প্রকাশ করছে, যুদ্ধের একটা দৃশ্য, সেখানে মাইম অ্যাক্টিভিটি দিয়ে কোরিওগ্রাফিটা করছে।
এটা যদি না হয়ে যদি ফুল আমরা পেন্টোমাইম আকারেই যদি আনতে পারতাম বা আরো বেশি আকারে আনতে পারতাম, বেশি হারে আনতে পারতাম, সেই জায়গাটার জন্য আসলে আমরা কি কাজ করছি? সেই জায়গাটার থেকে আমরা চেষ্টা করছি। বিষয়টা আমি বলি, থিয়েটারে মাইমের ব্যবহার বা মাইমে থিয়েটারের ব্যবহার, এটা নিয়ে আমাদের একটা খুব চর্চিত বিষয় যে আমাদের অনেকগুলো থিয়েটারে অনেক গল্পে মাঝখানে বিশাল একটা সময় সংলাপ থাকে না, তখন একটা সাইলেন্ট, যদি সেটা মাইম না কিন্তু সাইলেন্ট একটা অভিনয় থাকে। তো এটা একটা অনেকটা মাইমের কাছাকাছি। আবার আমাদের মাইমের ক্ষেত্রে প্যান্টন, যেটা আমরা বললাম যে ভয়েসটা ইউজ করা হয়, হয়তো পুরোটা সময় আমরা মুখ অভিনয় করছি, কোনো একটা জায়গায় গিয়ে হয়তো বা শিল্পী ডায়লগ দিচ্ছেন, সেটা খুব সামান্য পরিমাণে, সেই জায়গাগুলো এক্সপেরিমেন্ট চলছে। আমরা যেটা থিয়েটারের আরেকটা যেটা চেষ্টা করছি, একটা গল্প যেমন ম্যাকবেথ, স্বপ্নদলের আছে ম্যাকবেথ বা জাদুর প্রদীপ, যেটা 1 ঘন্টার, জি এবং প্যান্টমাইম মুভমেন্টের সবচেয়ে জনপ্রিয় যে মুখ নাটক, মানে মাইমের 2টা ধারা আছে, একটা স্কেচ মাইম, নকশা মুখাভিনয় যেটা স্বল্প সময়ের, আর হচ্ছে মুখ নাটক যেটা 1 ঘন্টা কাছাকাছি সময় বা তার চেয়ে বেশি। সেলিম স্যারের প্রাচ্য, এটা 1 ঘন্টা 20 মিনিটের একটা মাইমোর ড্রামা, যেখানে কোনো সংলাপ নেই, পুরোটা সময় আসলে মাইমে। তো আমরা এই জায়গাটা যাওয়ার চেষ্টা করছি বেসিক্যালি, মানে ছোট ছোট জায়গা থেকে বিশাল পরিসরে। তো কিছু প্রতিবন্ধকতা আছে, যেটা হচ্ছে বারবারই যে বড় নাটকগুলো করতে গেলে প্রচন্ড পরিমাণে আসলে শিল্পীর প্রয়োজন হয়, অনেক শিল্পীর প্রয়োজন হয়। সেই জায়গাতে আমাদের কিছুটা এখনো পর্যন্ত ল্যাকিংস, আমরা এখনো পর্যন্ত প্রচুর ছেলে মেয়ে আমরা আসলে যুক্ত করতে পারিনি, এটা একটা। আর আরেকটা হচ্ছে একটা এত 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মুখ নাটক তৈরি করা, এটা আসলে খুব সহজ বিষয় না, যেখানে ডায়লগ নেই, কিন্তু ডায়লগটা যে নেই, কিন্তু সেই ডায়লগটা নিয়ে আবার মনে মনে দিচ্ছেন, এবং ডায়লগ না দিয়ে সেই ডায়লগটি আবার দর্শকের মনে আপনি স্থাপন করছেন। এই যে বিশাল একটা প্রসিডিউর, যেটা বলছি আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, যেভাবে থিয়েটারের আছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, এটার উপর অনার্স মাস্টার্স হয়। এটার কারণে হয় কি, এটা তৈরি করতে যে প্রসিডিউরটা, সেটা আসলে সবার যে বোধগম্য হয় সেটাও না। তো এই স্ট্রাগলটা আসলে আমরা ফেস করছি। এই জায়গাটা যদি আমরা উতরে যেতে পারি, তাহলে হয়তো বা মুখ অভিনয় এটা অন্য আরেকটা আমাদের শিল্পের মাধ্যমে অন্য একটা জায়গা তৈরি করবে, যেটা এবং আগ্রহের জায়গাটা তৈরি হবে মুখ অভিনয়ের। আমরাও আসলে সেই স্বপ্নটাই দেখি, এবং আপনারা যারা নিবেদিতভাবে চর্চা করছেন তাদের হাত ধরেই আসলে সেই জায়গাটা এগিয়ে যাবে। আমরা এই পর্যায়ে একটা মাইম দেখে নেই, সাকি, কি বলো? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, শুরু করছি। নিশ্চয়ই।
খুবই সুন্দর। আমি একটু জানতে চাই যে এই যে আমরা বলছি যে ক্লাউন মাইম বা প্রচলিত মূকাভিনয়, এর ভেতর কি কোনো পার্থক্য আছে আসলে? আছে। প্রচলিত যে মূকাভিনয় সেটা আমরা স্টেজে পারফর্ম জি। করি, বা শিল্পী একটা গল্পকে উপস্থাপন করে বা তার একটা ভাবকে উপস্থাপন করে অ্যাবস্ট্রাক্টলি। কিন্তু ক্লাউন মাইমটার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ক্লাউন যে মাইম আর্টিস্ট সে সরাসরি অডিয়েন্সের সাথেই তার মাইমটা করে যায়, এখানে কোনো গল্প থাকে না। আচ্ছা, তার যে ইন্টারেকশনটা হয় সরাসরি অডিয়েন্সের সাথে হয়। সেটা কেমন একটু জানতে চাই। সেটা ধরুন আমি একটা প্রোগ্রামে যখন আমি প্রথম যখন ক্লাউন করি, একটা প্রোগ্রামে গিয়েছি ছিল, সেটা একটা পত্রিকার একটা বেশ বর্ষপূর্তি ছিল। তো সেখানে যে অডিয়েন্স গুলো ছিল, হয় না কেউ এসছে কারোর জন্য অপেক্ষা করছে, আমি গিয়ে তার সাথে ওয়েট করলাম যে আসছে না, হ্যাঁ বললাম যে আপনি ওয়েট করছেন, কেউ তো আসছে না, ওকে আসলে বোকা দিবেন, হ্যাঁ ও বললো যে না আমি, সরাসরি ইন্টারেকশন তৈরি হয়। কেউ হয়তো ওখানে খাচ্ছে চা, আমি তার সাথে গিয়ে আমিও চা খাচ্ছি ইলুয়েশনে, আমি বললাম যে চাটা ভালো হয়নি, ও বলবো যে না আমার কাছে তো ভালোই লাগছে, আমি না তাহলে তাহলে আপনি আমারটা দেন, আমার আপনারটা আমি নেই, হ্যাঁ। তো এই যে বিভিন্ন জনের সাথে বিভিন্ন বিভিন্ন কর্মকাণ্ডগুলো আচ্ছা। সরাসরি অডিয়েন্সের সাথে আমরা করি। হয়তো কেউ গরমে দাঁড়িয়ে আছে, আমি হলাম কি একটা ইলুয়েশনে একটা পাখা নিয়ে তাকে বাতাস করছি, হ্যাঁ। সো কেউ হয়তো একটু রোদে দাঁড়িয়ে, মানে প্রোগ্রামটা রোদে আছে, আমি একটা ছাতা খুলে তার পাশে দাঁড়ালাম, হ্যাঁ এটা হচ্ছে clown mime। ক্লাউন মাইম, এবং সরাসরি সেও মানে আমার সাথে ইন্টারাকশন করছে, হ্যাঁ সেও ছাতা নিচে এসে দাঁড়ালো এবং বললো যে ছাতা কাজ করতেছে না, গরম তো প্রচুর। আমি আবার একটা আইসক্রিম খাওয়া শুরু করলাম, তাকেও একটা আইসক্রিম আমি দিয়ে তাকে দিলাম, হ্যাঁ, বা ঠান্ডা কোমল পানীয় দিলাম। সো এই যে তার সাথে সরাসরি ইন্টারাকশন হয়, এটা অডিয়েন্সের সাথে একদম পার্সন টু পার্সন আমরা গিয়ে, এটা এই ক্লাউন মাইনের এই বৈশিষ্ট্যটা আছে। এটা খুবই কষ্টসাধ্য, এই কারণে কষ্টসাধ্য যে কখন কি করতে হয়, বা আমি করার পর অডিয়েন্স কি আসলে ফিডব্যাক দিচ্ছে। আবার অনেক সময় হয় না, হয়তো আমি যার সাথে করছি তিনি হয়তো কোনো না কোনো কারণে বিরক্ত, সে হয়তো আমার সাথে তা হয়তো Continue করতে চাচ্ছে না, সেটা না শিল্পীকে বুঝে নিতে হয় এবং তাকে সেখান থেকে বের হতে হয়। এবং সেই বের হওয়াটা এরকম না যে আমি ব্রেক করে চলে গেলাম যে ঠিক আছে, না, তাকে তার মতো করে এবার সন্তুষ্ট করে ব্রেক করতে হয়, যাতে করে আমার শিল্প মাধ্যমে বা আমার এই প্রক্রিয়ায় তিনি যেন কোনো কষ্ট না পায়। কারণ তখন তিনি আমার যে শিল্পের যে জায়গাটা বা আমার যে সেই জায়গাটা হয়তো ভুল যেন না বুঝে বা কোনো কষ্ট প্রায় যেন না। 600 জায়গায় আপনি একক মাইম পরিবেশনা করেছেন দেশে বিদেশে। আমরা যেহেতু আয়োজনের একদমই শেষ দিকে চলে এসেছি, সেই জিনিসগুলো একটু শুনতে চাই, এবং বেশ কিছু পুরস্কার প্রাপ্তিও আছে আপনার। আমার প্রায় মানে প্রচুর, মানে যেহেতু মূকাভিনয় শিল্পী হিসাবে প্রচুর জায়গায় আমাদের শো হয়, তো আমার বেশ কিছু মাইম আছে খুব জনপ্রিয়। ক্রিকেট নাম দিয়ে একটা শো আছে, ফুটবল নিয়ে একটা আছে, অতন্দ্র প্রহরী আছে যেটা বর্ডার নিয়ে, তো একটা ছাই নামে একটা গল্প আছে যা মাঝির তার জীবনের, এরকম অনেকগুলো একক গল্প আছে। তো দেখা যায় কি এই আমার মাইমের 17-18 বছরের জীবনে প্রায় প্রচন্ড পরিমাণে প্রতিনিয়ত, আর আমি মাইমটাই করি বেসিক্যালি, আমার অন্য কোনো পেশা নেই, যদিও পেশা ছিল একটা সময়, তো সবগুলো পেশা বাদ দিয়ে এসে আমি এখন মাইমটাই করি। তো প্রচুর শো আমার জীবিকার কারণে হোক বা এখন করতে হয়। আর যেটা হচ্ছে প্রাপ্তির জায়গা, সেটা হচ্ছে আমি এক প্যান্টয় মুভমেন্টের শ্রেষ্ঠ কর্মী সম্মাননা পেয়েছিলাম। কারণ যেটা হয়েছিল, আমি আমার লাইফে কোনোদিন আমার রিহার্সাল মিস দিইনি, সেটা একদিনের জন্যও না, এবং সেটা এখনো পর্যন্ত আমার লাইফে কোনোদিন রিহার্সাল মিস হয় না। আমার অনেক প্রোগ্রাম থাকে, অনেক কিছু থাকে, আমার এরকম দিন আছে যে আমার মামার বিয়ে হচ্ছে, খুব তো আমি রিহার্সাল করছি, সেদিন শো আছে, রিহার্সাল করলাম, আবার গিয়ে বিয়ের কিছু কাজ, যেহেতু আমি বড় ভাগিনা, অনেক কাজ থাকে মামার বিয়েতে, এবং এমনকি মামার ড্রেস আপটা পর্যন্ত আমাকে দেখতে, আমার যেহেতু বড় ভাগিনা, আমাদের সম্পর্কটা এমন, ওনাকে তৈরি করে আমি আবার গেলাম শো করতে, শো করে আবার এসে ওনাকে নিয়ে আবার ওনার সাথে আবার বিয়েতে। তো এরকম আমার লাইফে আমি কখনো কম একটা সম্মান আমি পেয়েছিলাম, সেটা 2016 সালে, 16, আচ্ছা 15 বা 16 এই সময়টাতে আমি পেয়েছিলাম। আর একটা আমার সম্মান ছিল, আমি ট্রেনার হিসাবে 2019-এ, সেটা হচ্ছে একটা সংগঠন আছে, তাদের কিছু প্রশিক্ষণ প্রক্রিয়া আছে, তো বিভিন্ন বিষয়ের উপর তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়। আমি সেই সংগঠনের জায়গা থেকে বিভিন্ন স্কুলগুলোতে মাইমের প্রশিক্ষণ দিই। তো সেই ক্ষেত্রে আমার একটা বেস্ট ট্রেনার অ্যাওয়ার্ড ছিল। আর 2024-এ একটা আমাদের ন্যাশনালি একটা প্রতিযোগিতা হয়, সেটা হচ্ছে বাংলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র বলে একটা প্রতিষ্ঠান আছে, সেখানে প্রথম একটা
প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতা আমি প্রথম হয়েছিলাম। তো এই 3টা প্রাপ্তি আমার আছে, এটা একটা ভালো লাগার জায়গা আছে আর কি, 3টা জায়গাতেই। চমৎকার। আমাদেরও আজকে ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে গল্প করে, এবং অনেক ধন্যবাদ জানাতে চাই আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আমি যাওয়ার আগে আপনাদেরকেও ধন্যবাদ দিতে চাই, দর্শককে দিতে চাই। তার আগে আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা শুভেচ্ছা, এবং আপনার জন্য। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আর দর্শকদের জন্য পুরো বাগানটাই আছে আমার।